জয়নাল পিশাচ, রচনা ও নির্দেশনা জুয়েল কবির। আলো হওয়ার মুখোমুখি দাঁড়িয়ে আছে ব্রহ্মপুত্র পাড়ের ছোট্ট টং দোকানটি। এলাকার কৃষক, জেলে, শ্রমিক আর গরু রাখালদের আড্ডাস্থল। ভাঙাচোরা এই দোকানের মালিক মিয়া। দোকানের মূল ব্যবসা চা বিক্রি। বিকেল হলে পুরি, সিঙ্গারা, পেঁয়াজু আর আলুর চপও মেলে। সামনে খদ্দের বসার জন্য আছে বাঁশের মাচান, দেখলেই বসতে ইচ্ছা হয়। পেছনে শুধু নদী চড়ে রূপালী বালিরা চিকচিক করে। এখানে বসবার লোভ সামলানো কঠিন, আমিও পারলাম না। রিক্সাটা ছেড়ে দিয়ে নেমে গেলাম নদী তীরের বাতাস খেতে। দোকানে তখন একজন মধ্যবয়সী খদ্দের পা দুলিয়ে দুলিয়ে মনের আবেশে গুনগুন করে গান গাইছে। লোকটার হাতে আলুর চপ, চায়ে ভিজিয়ে আলুর চপ খাচ্ছে সে। চপ চপ শব্দ হচ্ছে। শব্দ করে খাওয়া অভদ্রতা, আমারও খারাপ লাগে, কিন্তু লোকটার খাওয়ার মধ্যে কি যেন একটা আকর্ষণ আছে, আমি বেশ উপভোগ করছি। কোনো সৌজন্যতা না দেখিয়ে তার পাশে গিয়ে বাঁশের মাচায় বসে গেলাম। কোনো ভাবান্তর নেই লোকটার। আপনার পরিচয়? জয়নাল মিয়া, পেশা কাফন চুরি। কাফন চুরি? জি, রাইতের আন্ধারে কবর খুইডা সদ্য কবরস্থ লাশের কাফন চুরি কইরা বাজারে নিয়ে বেশি। বলে কি লোকটা? কাফন চুরি কারো পেশা হতে পারে? আর হলেই বা সেটা কি এমন বীর দর্পে উচ্চারণ করার মতো কোনো পেশা? জয়নাল মিয়ার উত্তর শুনে আমি হতভম্ব। ধাতস্থ হতে কিছুটা সময় নেই। আপাদমস্তক দেখি জয়নাল মিয়াকে। লোকটা ক্ষীণকায়, কিন্তু অদ্ভুত দর্শনধারী। পোশাক আশাকের বিচিত্র রুচি লক্ষণীয়। সাদা শার্টের সঙ্গে সাদা লুঙ্গি পরা। সাদা মানে ধবধবে সাদা, কোনো চেক টেক কিছু নেই। কিছুক্ষণ আগে মাত্র দুপুরের খাবার শেষ করেছে জয়নাল মিয়া। এখন আবার মালিক মিয়ার চায়ের দোকানে বসে চা খাচ্ছে আলুর চপ দিয়ে। লোকটার বিষয়ে আমার কৌতূহল হবে না। সাহস সঞ্চয় করে বলি, আচ্ছা, সত্যি সত্যি আপনি কাফন চুরি করেন? বিশ্বাস করা না করা আপনার বিষয়। কথাটা বলেই জয়নাল মিয়া হেঁটে চলে যায়। হঠাৎ জোরে জোরে গলা খাকারি দেয়। চায়ের দোকানদার মালিক মিয়া বলে, পাগলের কথা রাখেন স্যার, চা খাইবেন? একটা লাল চা দেন, চিনি কম। আদা আছে স্যার, লেবু, তুলসী পাতা, পুদিনা পাতা, লবঙ্গ, এলাচি, দারচিনি। আমি তো স্রেফ চা চেয়েছি, এত কিছু চাইনি। মানে চায়ের সঙ্গে আছে মিশায় দেওয়ার মতো, সবাই পছন্দ করে। আপনার চাই কি দিন? স্রেফ চা। কিছুক্ষণ হেঁটে জয়নাল মিয়া সিদ্দিক মিয়া হোটেলের সামনে যায়। চাপ করে চাপ দিয়ে পানি বের করে আয়েসে কুলি করে। কুলির শব্দ বাড়ে, দু একজন তার দিকে তাকায়। কুলির শব্দে জয়নাল মিয়া যেন জানান দিতে চায় সে খুব ভালো আছে। তৃপ্তির ঠেকুর তুলে বারবার, কিছুটা ইচ্ছায়, কিছুটা অনিচ্ছায়। দুঃখজনক হলেও সত্য, জয়নাল মিয়ার ভালো থাকা মানেই আমাদের বন্ধু থাকা। তার ভালো থাকা মানেই এলাকার মানুষের মৃত্যুর হার বেড়ে যাওয়া। মোট কথা, মানুষের মৃত্যুর হার বেড়ে গেলেই ভালো থাকে জয়নাল মিয়া। মহামারী দেখা দিচ্ছে স্যার, একের পর এক মানুষ মরতেছে। তাই জয়নাল চোরা মনে আনন্দে গান গায়, একের পর এক খাবার খায়। ইনকাম বেশি তো, সেই জন্য। নেন স্যার আপনার চা। আচ্ছা, ও কি আসলেই কাফন চুরি করে নাকি? জি স্যার, ওর ভয়ে স্যার আমগো নিকট আত্মীয় যারাই মারা গেছে তারা রাত কবর ভাড়া দিছে। কবর সিমেন্ট দিয়ে পাতারে করে ফেলছে তাড়াতাড়ি। তাই নাকি? জি স্যার, ও স্যার একশের হইলে আমরা হইলাম 100। আমাগো আত্মীয় লাশের কাপড় চুরি করবা অত সোজা না, পলিটিক্স খাটাইয়া। কথা বলি, লোকটা খ্যাক খ্যাক করে হাসে। খুব বিরক্ত লাগে তা হাসি। আমি উঠে যাই চায়ের দোকান থেকে, হাঁটতে থাকি নদী তীর ধরে। এলাকার মানুষ বেশি মরছে, তাই জয়নাল মিয়ার পোয়া বাড়ে। গায়ের শার্ট আর লুঙ্গিখানা নিয়মিতভাবে দোকান থেকে ইস্ত্রিও করছে ইদানিং। জয়নাল মিয়ার এসব পরিবর্তন মনে করিয়ে দেয় এলাকার মানুষ মরার হার কিছুটা বেড়েছে যেন। মধ্যবয়সী জয়নাল মিয়া হালকা গরমের মানুষ। সংসার বলতে কিছুই নেই, বাড়ি নেই, ঘর নেই। হোটেলে খাওয়া দাওয়া করে বলে আসবাবপত্রের প্রয়োজন পড়ে না। থাকে শম্ভুগঞ্জ রেল স্টেশন। কাঁধে একটা ঝোলা নিয়ে সারাটা দিন কেবল টোটো করে ঘুরে বেড়ায়। মূলত ঘুরে বেড়ায় কবরখানার আশেপাশে। এক নেশা জয়নাল মিয়ার।
পেশাও কবরখানাকে ঘিরে। নতুন কোনো কবর খোঁড়া হলে চকচক করে জয়নাল মিয়ার চোখ, অন্তরাত্মায় নাচন জাগে এবং যথারীতি রাতের আধারে শিয়ালের সাথে পাল্লা দিয়ে সদ্য খোঁড়া কবরের মাটি খুঁড়েছে। শিয়াল খায় ডেড বডি, আর জয়নাল মিয়া ডেড বডির শরীর থেকে খুলে নেয় কাফনের কাপড়। কখনো কখনো শিয়ালের সাথে দু একটা বাতচিত হয় জয়নাল মিয়ার। আর থাকা দেশের রাজনীতির যে দুরবস্থা, তাতে ভালো থাকাটা অষ্টম আশ্চর্য। ঠিকই কইছস, ও সব নিয়ম গো না বাবাইছি। রাজনীতির দুরবস্থা থাকলে মানুষ মরবো বেশি, আর মানুষ যত মরবো আমরাও ততই ভালো থাকবো। ধন্যবাদ, পরে কথা বলবো। কাফন খুলে নেওয়া শেষ, এখন ডেড বডি খাও। জয়নাল মিয়া চুরি করা কাফনের কাপড় মূল্যরাশি বিক্রি করে দেয় গায়ের হাটে। কম দামে পায় বলে ক্রেতাও পাওয়া যায়। তবে যারা এই কাপড়ের উৎস সম্পর্কে ওয়াকিবহাল, তারা জয়নাল মিয়ার কাপড় কেনে না। কেউ কেউ জয়নাল মিয়াকে পিশাচ বলে গালি দেয়। আড়ালে আপনারে নয়, একেবারে সামনাসামনি বলে। গা করে না জয়নাল মিয়া, সে বলে, কবর দেওয়ার কয়েকদিনের মাঝেই তো কাফনখানা নষ্ট হয়ে যায়। ডেড বডির সাথে পাল্লা দিয়া পয়সা যায় কাপড়খানা, ওইটা তো আর কোনো কাজে আসে না। আমি বরং চুরি করে কাজে লাগাই। সবাই কই আমার ধন্যবাদ দিব, তা না, গালি দেয় খালি। কাফন চুরি করলেও জয়নাল মিয়ার কোনো অপরাধ বোধ নেই, বরং এক ধরনের অহংবোধ আছে। তার মতে, লজ্জার কি আছে? এইটা আমার পেশা, ব্যবসাও বলা যায়। অন্য ব্যবসায়ীদের মতো আমি তো আর লোক ঠকানির কাজ করি না। যার জিনিস তার সামনেই খুলে নেওয়া যায়, এতে চুরি জারিরও কোনো বিষয় না। মৃতের সামনে মৃতের জিনিস নেওয়া নাকি চুরি নয়, এই দর্শনে বিশ্বাসী জয়নাল মিয়া কাফন চুরির এই কার্যটি করছে প্রায় 18 বছর যাবত। এই কাজে তার ডেবু হয়েছিল মমিন মাঝির কাফন চুরির মাধ্যমে। জয়নাল মিয়ার বন্ধু মমিন মাঝি তার কাছ থেকে টাকা ধার নেয়। দোস্ত, আমার খুব বিপদ, কিছু টাকা দাও। আমি টাকা ধার দিব করতে? সেইটা আমি জানি না। এখন আমার মায়ের বাসা মরা তোর হাতে, তুই ছাড়া এমন কেউ নাই যে আমার পাশে দাঁড়াইব। কি হয়েছে খালাম্মার? হাসপাতালে ভর্তি, হার্ট অ্যাটাক করছে, জরুরি ভিত্তিতে ইঞ্জেকশন দিতে হইব, নাইলে বাঁচবো না আমার মা। ইঞ্জেকশনের দাম কত রে? 2100 টাকা। কস কি? অত টাকা আমার কাছে নাই। তোর কাছে যা আছে তাই দে। পকেট কাইসা কইসা 600 টাকা আছে। দে দোস্ত, ওইটাই দে, দেখি বাকিটা অন্য কারো কাছে পাই। এমনি পরিস্থিতিতে বন্ধু মুমিন মাছির অসহায় অনুরোধে তাকে টাকা ধার দিতেই হয়। দেয়ও 600 টাকা। সে টাকা তার দীর্ঘদিনের সঞ্চয়। প্রকৃতির লীলা বোঝা কঠিন। মুমিনের মা সেই যাত্রায় বেঁচে যায় ঠিকই, কিন্তু মারা পড়ে মুমিন মাছি। আকস্মিক এক ঝড়ের কবলে তার নৌকাডুবি হলে যাত্রীবাহী নৌকাডুবিতে মুমিন সহ মারা পড়ে 7 জন। 7টি লাশের মধ্যে 3টি লাশ খুঁজে পাওয়া যায় না। মুমিন মাছি সেই 3 হতভাগার দলে নেই। সে ভাগ্যবান, মৃত্যুর পরে অন্তত তার লাশ খুঁজে পেয়েছে তার আত্মীয় স্বজন। জানাজা পড়াবার আগেই সবার উদ্দেশ্যে একটা প্রশ্ন ছুড়ে দেয় মসজিদের হুজুর, মৃত ব্যক্তিদের কারো কাছে আপনাদের কোনো দেনা পাওনা আছে কিনা বলেন। জয়নাল মিয়া দ্বিধাদ্বন্দ্বে পড়ে। সে তো টাকা পায় মুমিন মাছির কাছে, একবার ভাবে বলবে না, কিন্তু হঠাৎ কখন যেন মুখ ফসকে বলে ফেলে কথাটা। আমি 600 টাকা পাই মরহুম মুমিন মাঝির কাছে। জয়নাল মিয়া রাজমিস্ত্রির জোগাড়ি, কাউকে সে কোনোদিন টাকা ধার দিয়েছে বলে শোনা যায়নি। তাই জয়নাল মিয়ার টাকার দাবিটা সন্দেহের উদ্রেক করে সবার মাঝে। সন্দেহ দেখা দিলে হুজুর বলে, তোমার টাকা ধার দেওয়ার সাক্ষী আছে কোনো? না। জয়নাল মিয়ার আবেদন ধোপে টেকে না। জানাজা শেষে সবাই কেমন যেন তার দিকে রহস্যময় দৃষ্টিতে তাকায়। কেউ কেউ মুচকি হাসে, একজন বলে বসে, শালা বাপ্পা, মরা মানুষের উপর মিথ্যা টাকা দাবি করে। অপমানে লাগে জয়নাল মিয়া। ইচ্ছে হয় এখনই টুটি চেপে ধরে লোকটার, কিন্তু সে পারে না, কারণ এই লোকটাকে আক্রমণ করা মানে হাজারো মানুষের রোষানবী করা। বাড়ি ফিরে জয়নাল মিয়া
রাগে দুঃখে ফেটে পড়ে। সদা মুমিন না, আমার ধার শোধ না করে কেন মইরা গেলি তুই, কেন? জয়নাল বোঝে বাতাসে করা এই প্রশ্নের উত্তর সে পাবে না। কিভাবে পাবে? তার সামনে মুমিন মাছি নাই, সে আছে কবরখানায় শুয়ে। শালা মুমিন, তোর জন্য আজ আমার অপমান সইতে হইল। তখন মধ্যরাত পেরিয়ে গেছে, আকাশে চাঁদ নেই, গুটি কয় তারা আছে আকাশ পাহারার দায়িত্বে। তারার আলোয় পথ দেখা যায় না তেমন। এরই মাঝি জয়নাল নিয়ে বেরিয়ে পড়ে কোদাল নিয়ে। ছুটে যায় কোমরে গামছা বেঁধে, উদ্দেশ্য কারখানায় যাওয়া। পেঁচারা ডাক শোনা যায়, ডাকে ঝিঝি পোকার দল। দু একটি কুকুরও যেন ডাকে জয়নাল মিয়াকে, নিবৃত হতে বলে। সে ছুটতে থাকে, কবরখানায় গিয়ে ঠাঁই দাঁড়িয়ে পড়ে মুমিন মাছির কবরের পাশে। কোদাল দিয়ে ঘুরতে থাকে মুমিন মাছির কবর, মাটি সরায়, চাটাই সরায়, বাঁশ সরায়। কাফনের কাপড় খুলে মুখোমুখি মুখ রাখে মুমিন মাছির। তুই আমার ধার শোধ করস নাই, কাউরে বইলাও যাস নাই আমি তোর কাছে টাকা পাই। আজ তোর জন্যই এত অপমান সইতে হইল আমার। তুই ক মুমিন, ক আমি যে তোর কাছে টাকা পাই, ক। মুমিন মাঝি চুপ করে থাকে, কারণ তার সকল অনুভূতি এখন বিলুপ্ত। ইন্দ্রিয়গুলো কার্যকারিতা হারিয়ে অকার্যকর। চুপ থাকাই যে অনুভূতিহীনের একমাত্র প্রকাশভূমি। এটাই যেন জয়নাল বোঝে না এখন। হঠাৎ সে রাগে ফেটে পড়ে, নিরুত্তর মুমিন মাছির কাফনের কাপড় খুলে ফেলে। এক পর্যায়ে বেরিয়ে আসে কবর থেকে। কাফনের কাপড় বিক্রি করে শম্ভুগঞ্জ বাজারে। সেখান থেকে তার আয় হয় 400 টাকা। জয়নাল মিয়া ধরে নেয় মুমিন মাছি তার ধারের 400 টাকা পরিশোধ করল যেন। সেই থেকে শুরু হয় জয়নাল মিয়ার অন্য ভ্রমণ যাত্রা। সমাজের সকলেই ঘৃণা করে তাকে, কেউ তাকে ভালোবাসে না। এ নিয়ে কোনো আফসোস নেই জয়নাল মিয়ার। ভালোবাসার মানুষ থাকলে মৃত্যুকালে তাদের হতাশায় ফেলে যেতে হয়। ভালোবাসার মানুষ থাকলে নিজের ইনকামের উপর ভাগ বসায় তারা। ভালোবাসার মানুষ থাকলে রাগ থাকে, অভিমান থাকে, হিংসা থাকে, ঘৃণা থাকে। জয়নাল মিয়ার ভালোবাসার মানুষ নেই বলে সাজগোজের জন্য সময় ব্যয় করতে হয় তেমন। তাই সে 18 বছর যাবৎ পড়ে আছে কাফনের কাপড় দিয়ে তৈরি সাদা পোশাক। রঙিন কাপড় তাকে টানে না। কাফনের কাপড়েই বানায় সাদা রঙের শার্ট, লুঙ্গিও পরে সাদা কাফনের কাপড়েই। লোকজনকে হেসে এসে বলে, কাফনের কাপড় পরে থাকি রে ভাই, মইরা গেলে আমার এইটা পড়াইয়া কবরে পাঠাই দিস। দিন চলে যায় পাখির ডানায় ভর করে, সন্ধ্যা আসে রাতের দ্বারায়। আমি খুঁজে বেড়াই জয়নাল মিয়াকে। দিনের আলোয় যে জয়নাল মিয়াকে দেখলাম, রাতের অন্ধকারে তাকে দেখার কৌতূহল আমাকে পেয়ে বসে। খবর পেয়েছি লাশ নিয়ে একদল মানুষ যাচ্ছে কবরখানার দিকে। এই খবর নিশ্চয় পেয়ে গেছে জয়নাল মিয়া। নিশ্চয় কান খাড়া করে বসে আছে কবরখানার পাশে। নিশ্চয় চোখ বড় বড় করে আজ সে নিশি জাগবে কাফন চুরির আশায়। আমার কৌতূহল দ্বিগুণ হয় যখন ভাবি নিশ্চয় জয়নাল মিয়ার কাফন চুরির দৃশ্যটা দেখতে পাবো নিজের চোখে। আমি রিকশাওয়ালাকে দ্রুত চালাতে বলি রিকশাটা। আমি কবরখানার পৌঁছার আগেই দেখি দাফন সম্পন্ন হয়ে গেছে। কবর দিতে আসা মানুষেরা যে যার মতো করে ফিরে যাচ্ছে। কবরখানাটা ফাঁকা হতেই খেয়াল করি জয়নাল মিয়া কবরখানায় ঢুকছে। আমি তাকে অনুসরণ করি। জয়নাল মিয়া আশপাশে তাকায় না, সোজা চলে যায় কবরটার কাছে। তার হাতে কবর খোঁড়ার কোদাল। আমি ভেবেছিলাম সে সাথে সাথে শুরু করবে কবর খোঁড়া, কিন্তু সেটা করে না। সে হাঁটু গেড়ে বসে থাকে কিছু। এই জন্য কবর খোঁড়ার শুরুতে প্রার্থনা পর্ব। আমি বসে থাকি দূরে, বসে থাকি কাফন চুরি দেখব বলে। কি হলো জয়নাল মিয়া? কবর খোঁড়া শুরু করছে না কেন? আমার অপেক্ষার বাঁধ ভেঙে যায়। ধীরে ধীরে এগোই ওর দিকে, এগোতেই থাকি। পায়ের নিচে পড়ে শুকনো পাতার মচমচ শব্দ হয়। আমি ভাবি কারো হাঁটার শব্দ পেয়ে ও হয়তো পালিয়ে যাবে, কিন্তু সে পালাচ্ছে না। আমি তার কাঁধ স্পর্শ করতেই যেন সে শিউরে ওঠে। হাতের স্পর্শে টের পাই আজ অনেকদিন পর হইতো কোনো মানুষের স্পর্শ পেয়েছি। কাফন চুরি করবে না জয়নাল? আমি স্যার কোনো বাচ্চার কাফন চুরি করি না। কিন্তু এটা তো নিশ্চয়ই কোনো বাচ্চার কবর নয়। এইটা একজন নারীর কবর, যার পেটে একটা বাচ্চা ছিল 6 মাসের।
তাহলে কবরটা তো আর বাচ্চার নয়, কি বলো? কোন নারীর কাফন চুরি করা মানে নিজের সামনে কোন নারীরে খালিগা করা। জয়নাল কাপড় চুরিতে পারে, কিন্তু কোন নারীর সম্মান সে করে না কোনো কালে। জীবিত অবস্থাতেও করে না, মৃত্যুর পরে তো প্রশ্নই আসে না। জয়নাল মিয়ার মাঝে এমন নৈতিক দৃঢ় অবস্থানের সন্ধান দিনে পাইনি আমি, রাতে পেলাম। দিনের আলোয় যে জয়নালকে দেখেছিলাম পশুরূপে, রাতের অন্ধকারে এক ভিন্ন জয়নালের সন্ধান পেলাম। হঠাৎ টের পাই জয়নাল যেন কাঁপছে। অন্ধকারে টের পাই জয়নালের চোখ ভেজা। কি ব্যাপার জয়নাল, তুমি কাঁদছ? জি স্যার, বই মরে গেলে তো কান্না আসে স্যার, বোনের সন্তান মারা গেলে তো আসে। তাইলে স্যার এই কথা কেন বলছো জয়নাল? এই কবরটা আমার বোনের। তোমার বোন? জি স্যার, সবাই জানে সারা দুনিয়া আমার কেউ নাই। এখন স্যার সেইটাই সত্য, কিন্তু এতদিন কথাটা মিথ্যা ছিল। শিরেন আর আমি স্যার এক মায়ের পেটের ভাই বোন। ওর বিয়া হয়েছিল পাশের গায়ে। আমি কাপড় চুরি করি দেখা আমার ভাই পরিচয় দিত না শিরেন, কিন্তু দু একদিন রাতের বেলা ওর বাড়ির জানালার পাশে বৈশা আড়ি পাইতে শুনছি আমার লাইকা সবার আড়ালে কান্দে আমার বোন। ওর কান্না শুই না আমিও কাঁদছি স্যার, খুব কাঁদছি। মানুষের চোখের আড়ালে কেন জানি স্যার মানুষের সামনে আমার কঠিন রূপটা দেখাইতে বেশি মজা লাগে স্যার। বিশ্বাস করেন স্যার, আমি এতটা কঠিন না। আমারও চোখে পানি আছে, আমারও কান্না বাইরায় আমার বইনের জন্য। বই আমার গেলি আমার দুইয়া আমার জন্য দুই পেটা পানি ফেলার কোন মানুষ থাকলো না রে। জয়নাল মিয়া কাঁদতে থাকে। মারা যাবার পরে তার জন্য কেউ কাঁদবে না। কেবল কি সে হতাশায় তার কান্না, নাকি আদরের বোনটাকে শেষ বিদায়ের আগেও ছুঁতে দেখতে না পারার ব্যর্থতায়, নাকি ছোটবেলার ভাই বোনের স্মৃতিময় দিনগুলো তার কৈশোরকালকে জাগিয়ে তুলল? ওর কান্না আর থামে না, থামেই না, ক্রমে ক্রমে বেড়েই চলে। খুব মায়া লাগে। আমি ওকে জড়িয়ে ধরি। হাউমাউ করে কেঁদে ওঠে জয়নাল মিয়া। জোনাকেরা এসে শীষ বাজায় আমাদের চারপাশ ঘিরে। শিয়ালের ঠাঁই দাঁড়িয়ে দেখে এক অচেনা জয়নাল মিয়াকে। বুঝতে পারি জয়নাল মিয়ার আত্মরূপ জেগে উঠেছে আবার। এখন চাইলেই ওকে আবার স্বাভাবিক জীবনের পথ দেখানো সম্ভব।